আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকের ভিডিও থেকে আমরা প্রিপোজিশন এর জার্নি শুরু করব। বিশেষ করে গ্রামার, ইংলিশ গ্রামার যেই জার্নি আমাদের শুরু হয়েছে আমাদের তালুকের একাডেমি ইউটিউব চ্যানেলে। সেটার ধারাবাহিকতায় আমরা সেন্টেন্স শেষ করেছি। আমরা পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করেছিলাম। তারপর আমরা সেন্টেন্সের ক্লাসিফিকেশন, ক্লজ এগুলো শেষ করেছি। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টারে এসে পৌঁছালাম, সেটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের খুঁটিনাটি সবকিছু আমরা এই ভিডিওগুলোতে কভার করব। প্রিপোজিশনের আনুমানিক 17টা 17 থেকে 18টা ভিডিও ভিডিও তৈরি করা হবে প্রিপোজিশনের জন্য। সবগুলো ভিডিও আসলে আমাদের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টেই পাবে। আজকে আমাদের প্রিপোজিশনের ক্লাসের শুরু। তো শুরুতেই আমরা বলে নিব যে ক্লাসগুলো আসলে নিয়মিত করতে হবে। নিয়মিত করলেই এই ক্লাসগুলো আমরা ক্লাস 6 থেকে 10 এর বাচ্চাদের জন্য সাজিয়েছি। যারা স্কুল পর্যায়ে আছো, তোমাদের সকলেরই আসলে গ্রামারের যে দুর্বলতা সেটাকে ঢাকতে বা সেই ঘাটতি পূরণ করতে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা আশা করছি শিক্ষার্থীরা যারা ভিডিওগুলো দেখছো, আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা তোমার বন্ধুরা রয়েছে তাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবে। তো চলো শুরু করা যাক। প্রিপোজিশন জিনিসটা আসলে কি? আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছিলাম তখন আমরা এই জিনিসটা সম্পর্কে জেনেছিলাম। তারপর আমরা আবার একটু দেখি, সেটা হচ্ছে যে প্রিপোজিশন হচ্ছে যে ওয়ার্ড, এমন একটা ওয়ার্ড যেটা সেন্টেন্সে নাউন, প্রোনাউন এবং বা নাউন ফ্রেজ কি নাউন হিসেবে বসতে পারে এবং প্রোনাউনের আগে বসতে পারে, বা নাউন ফ্রেজের আগে যখন বসে তখন সেটাকে আমরা প্রিপোজিশন বলি। এবং বসে সে আসলে কি করে, তার মানে সে বসার কারণ কি? সে নাও তো বসতে পারতো, তাই না? তার বসার একটা কারণ হচ্ছে সে চায় যে বাক্যের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে। প্রিপোজিশনের কাজ হচ্ছে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা এবং সে সেই কাজটাই করে, বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই জন্যই তাকে আসলে আমরা কি বলি? প্রিপোজিশন বলি। এখন প্রিপোজিশন কি কি আমরা সহজে অনেকে চিনি এই প্রিপোজিশন গুলোকে, যেমন এট, বাই, আপন, এহেড, ইন স্পাইট অফ, ইনটু, আউটসাইড, বিকজ অফ, বিফোর, অ্যামং, বিটুইন ইত্যাদি বিভিন্ন ধরনের প্রিপোজিশনের উদাহরণ। এগুলো হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি, তাই না? এখন কথা হচ্ছে প্রিপোজিশন আসলে কয় প্রকার। আমরা একদম বেসিক থেকে যাব, তাই আমরা ডিটেলসে তাদের সংজ্ঞা, তাদের কোনটা কি সেগুলো আমরা জানার চেষ্টা করবো, কারণ এগুলো আমাদের পরবর্তীতে আমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, আমরা যখন সলভ করব কোশ্চেনগুলো। দেখো, প্রিপোজিশন হচ্ছে আমাদের 6 প্রকার। এর মধ্যে যদি আমরা বলি যে প্রথমে হচ্ছে সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, ডিটাচড প্রিপোজিশন, ডিসগুইসড প্রিপোজিশন, ফ্রেজাল প্রিপোজিশন। এখন দেখো সিম্পল প্রিপোজিশন জিনিসটা আসলে কি? যে সকল প্রিপোজিশন মূলত একটি শব্দ দিয়ে গঠিত তাদেরকে সিম্পল প্রিপোজিশন বলে। মানে যেসব প্রিপোজিশনে একের অধিক কোনো শব্দ থাকে না, মানে একটা শব্দই থাকে, তখন সেটাকে আমরা সিম্পল প্রিপোজিশন বলি। যেমন আফটার, অ্যাবোভ, অ্যাট, বাই, অন, অফ, ফ্রম, থ্রো, উইথ, এগুলোকে সবগুলো হচ্ছে কি সিম্পল প্রিপোজিশন। এখন পরবর্তীতে আমরা আসবো কম্পাউন্ড আসলে কোনটাকে বলা হয় বা ডাবল কোনটাকে বলা হয়। কিপ দ্য বুক অন দ্য টেবল, কিপ দ্য বুক অন দ্য টেবল, এই যে অনটা বসেছে, এই অনটা কিন্তু এক বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এবং সে বসেছে কার পরে? একটা প্রিপোজিশনের পরে, এবং একটা প্রিপোজিশনের আগে সে বসেছে, সরি একটা নাউনের আগে সে বসেছে এবং নাউনের পরেও প্রিপোজিশন, নাউনের পরে বা দুইটা নাউনের মাঝখানে প্রিপোজিশন বসতে পারে। আহ, সে বসে আসলে কি করে? সম্পর্ক স্থাপন করে বাক্যের মধ্যে। হি উইল অ্যারাইভ অ্যাট 5 p.m. বা উই উইল অ্যারাইভ অ্যাট 5 p.m. আমরা 5টার দিকে পৌঁছাবো। ঠিক আছে, এরকম যেই ওয়ার্ডগুলো দ্বারা আমরা বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করি সেটাই আসলে প্রিপোজিশন। তো এখানে যে সংক্ষিপ্ত যেটা এক শব্দ দিয়ে গঠিত সেটাকে আমরা সিম্পল প্রিপোজিশন বলি। এবার আমরা আসি কম্পাউন্ড, সরি, কম্পাউন্ড প্রিপোজিশন। কোনো সিম্পল প্রিপোজিশন যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে প্রিফিক্সের মতো যুক্ত হয় তাকে কম্পাউন্ড প্রিপোজিশন বলে। যেমন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে যখন প্রিফিক্সের মতো যুক্ত হয়। প্রিফিক্সটা আসলে কি? প্রিফিক্স হচ্ছে যেটা কোনো একটা ওয়ার্ডের আগে যুক্ত হয়, তাই না? ওয়ার্ডের আগে যখন যুক্ত হবে তখন তাকে আমরা প্রিফিক্স বলি। যেমন দেখো, অ্যাবাউট, অ্যালং, বিফোর, বিহাইন্ড, বিসাইড, বিটুইন, বিয়ন্ড, এই যে এগুলো কি হয়েছে? এগুলোকে আমরা কখন বলবো সিম্পল প্রিপোজিশন? যখন নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের সাথে প্রিফিক্সের মতো যুক্ত হবে। প্রিফিক্সের মতো মানে এটা হচ্ছে ওই বাক্যের আগে, প্রিফিক্স মানে বাক্যের পূর্বে যেটাকে বসে, যেটা বাংলা বাক্যে আমরা উপসর্গ হিসেবে চিনি, সেটা হচ্ছে প্রিফিক্স ইংলিশে। তো এখানে আমরা যদি দেখি যে উল্লেখ্য কম্পাউন্ড প্রিপোজিশন গুলো গঠন করতে সাধারণত অন এর স্থলে এ এবং বাইরের স্থলে বি হয়। যেমন দেখো, ইট ইজ বিয়ন্ড, বাই মিনস টু বাই আ কার, ইট ইজ বাই মি, এটা বাই মি হইতে পারতো, ঠিক না?
বাই মির জায়গায় আমরা এখানে বিয়ন্ড বসাইছি। এই যে বিয়ন্ড, এই বিয়ন্ডটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন। ওকে, ইট ইজ বিয়ন্ড মাই মিনস টু বাই আ কার। এই যে বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, এই এখানে মিকে আসলে সে মডিফাই করছে এবং এটা মিয়ের আগে প্রিফিক্স হিসেবে সে যুক্ত হয়েছে, সরি মায়ের আগে সে প্রিফিক্স হিসেবে যুক্ত হয়েছে। পরবর্তী বাক্যটা দেখো, শি ওয়াজ ওয়াকিং অ্যালং দিস রোড, সে রাস্তা একা একা হাঁটছিল। তো এখানে অ্যালং, অ্যালং বরাবর বা রাস্তা রাস্তার কোনো রাস্তা বা কোনো দিকের দিকে যদি এক বরাবর যখন হাঁটে তখন সেটাকে আমরা প্রিপোজিশন যখন ব্যবহার করি অ্যালং ব্যবহার করি। তো অ্যালং প্রিপোজিশনটা কিন্তু কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ এটা হচ্ছে আমাদের এই যে দিস রোড, এই রোডের আগে সে প্রিফিক্স হিসাবে বসেছে। প্রিফিক্স বলতে তাকে সে মডিফাই করছে, তাই না? সে রাস্তায় হাঁটে, কোথায় হাঁটে? রাস্তা বরাবর হাঁটে, অন্য একে বেঁকে হাঁটে না। এটা আসলে এখানে বোঝানো হয়েছে। তো আমরা এই যে জিনিসগুলো আসলে কেন শিখবো সেটার একটা কারণ হচ্ছে আমরা কম্পাউন্ড বা সিম্পল প্রিপোজিশনগুলো চেনার একটাই উদ্দেশ্য, যে আমরা পরবর্তী যাতে কেউ বেসিক প্রশ্ন করলে আমরা সেটা অ্যান্সার দিতে পারি। মেইনলি আমরা প্রিপোজিশন চিনলেই হবে, কারণ আমাদের পরীক্ষায় প্রিপোজিশনটা আসবে। আমাদেরকে প্রশ্ন করা হবে না যে কোনটা সিম্পল প্রিপোজিশন, কোনটা ডাবল প্রিপোজিশন, বা কোনটা কম্পাউন্ড প্রিপোজিশন, কোনটা ডিটাচ প্রিপোজিশন, এভাবে প্রশ্ন আসবে না। তবে আমাদের একদম বেসিক ক্লিয়ার করার জন্য এগুলো জানা খুবই জরুরি। নেক্সট ক্লাসে আমরা যখন দেখবো প্রিপোজিশনের আরো বিস্তারিত ভিতরে যাব এবং পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে প্রিপোজিশনের সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সেগুলো আমরা বিস্তারিতভাবে দেখবো কিন্তু। তো ডাবল প্রিপোজিশন কি? ডাবল প্রিপোজিশন হচ্ছে যে সকল প্রিপোজিশনে অন্য একটি প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত তাদেরকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন ইনটু, আপন, অনটু, অফ, আউট অফ। এখানে দেখো এই প্রিপোজিশনগুলো অন্য একটা প্রিপোজিশনের সমন্বয়ে গঠিত, মানে এই প্রিপোজিশনগুলো তৈরি করতে আরেকটা প্রিপোজিশনের সহায়তা নেওয়া লাগছে। যেমন ইনটু, দেখো এখানে ইন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, দুইটা মিলে কি হয়ে গেছে? ইনটু হয়ে গেছে। আপন, আপ একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন, এই আপ আর অন দুইটা মিলে আপন হয়েছে, এটাকে ডাবল প্রিপোজিশন বলি। অন একটা প্রিপোজিশন, টু একটা প্রিপোজিশন, আউট একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, দুইটা মিলে একটা প্রিপোজিশন হয়েছে। যখন দুইটা প্রিপোজিশন মিলে বা একটা প্রিপোজিশনের সাথে আরো কিছু শব্দ মিলে যখন আরেকটা নতুন প্রিপোজিশন তৈরি হয়, মোট কথা হচ্ছে দুইটা প্রিপোজিশন যখন একসাথে হবে তখন সেটাকে আমরা ডাবল প্রিপোজিশন বলি। মানে দুইটা প্রিপোজিশন একসাথে থাকলে একটা প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশন যখন গঠিত হয় তখন সেটাকে ডাবল প্রিপোজিশন বলে। যেমন হি কেম ইনটু দ্য রুম, সে রুমের মধ্যে প্রবেশ করেছিল, এসেছিল। ডিটাচড প্রিপোজিশন, ডিটাচড আসলে কি? যেমন আমরা শুরু করার আগে আমরা জাস্ট একটা উদাহরণ দেই। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি ব্যাপারে কথা বলছো? হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে এসেছো? আই হ্যাভ নান টু ডিপেন্ড আপন। এখানে অ্যাবাউট, ফ্রম, আপেন এই প্রিপোজিশন আসলে তিনটাই হোয়াট এবং হোয়ারের পূর্বে না বসে সেন্টেন্সের শেষে বসেছে, তাই না? এগুলো কোথায় বসে? সেন্টেন্সের শেষে। এটা চাইলে কিন্তু কোথায় বসতে পারতো? হোয়াট আর হোয়ারের আগে বসতে পারতো, বা হোয়াট অ্যাবাউট এভাবে বসতে পারতো, কিন্তু এভাবে না বসার কারণে এটা হচ্ছে শেষে বসেছে, সেন্টেন্সের একদম শেষে। তাই এটাকে আমরা কি বলি? ডিটাচড প্রিপোজিশন বলি। মানে যেই প্রিপোজিশনগুলো সেন্টেন্সের শেষে বসে সেগুলোকে আমরা ডিটাচড প্রিপোজিশন বলি। এবার আছে ডিসগুইজড প্রিপোজিশন। ডিসগুইজড হচ্ছে অফ ও অন প্রিপোজিশন দুইটি যখন ও এবং এ আকারে ব্যবহৃত হয়। দেখো আমরা যখন ঘড়ির কাটার কথা বলি, যেমন হি কেম এট 7 o'clock, আমরা কি বলি? 7 অফ ক্লক। এই যে ও ক্লক, ও মানে হচ্ছে অফ, এই জিনিসটা লিখে রাখতে পারো খাতায়। ও মানে হচ্ছে অফ, এই অফকে সংক্ষিপ্ত করে আমরা ও লিখি, ঠিক আছে? হি কেম এট 7 o'clock ইন দ্য মর্নিং। এই যে অফ প্রিপোজিশনটাকে আমরা এখানে কি করলাম? সংক্ষিপ্ত করে ফেললাম। ও পাশে একটা কি দিয়ে? পাশে একটা কোটেশন মার্ক দিয়ে। আচ্ছা, দ্য বেবি ইজ ফাস্ট অ্যাসলিপ। ফাস্ট অ্যাসলিপ, এই যে অ্যাসলিপ, ফার্স্ট অন স্লিপ বলতে পারতাম আমরা, তাই না? দ্য বেবি ইজ ফার্স্ট অন স্লিপ। অন স্লিপ না বললে আমরা অনকে আমরা কি করে ফেলেছি? অন প্রিপোজিশনটাকে এ করে ফেলেছি। এই যে স্লিপ হয়ে গেছে, এই স্লিপটাই হচ্ছে আমাদের ডিসগুইজড প্রিপোজিশন, বা ও ক্লক এটাই হচ্ছে আমাদের ডিসগুইজড প্রিপোজিশন। এবার আসি আমরা ফ্রেজাল প্রিপোজিশন। ফ্রেজাল প্রিপোজিশন কি? যে দুই বা ততোধিক শব্দ যদি একটি প্রিপোজিশনের মতো কাজ করে তবে একে ফ্রেজাল প্রিপোজিশন বলে। যেমন ইসমাইল হোসেন succeed by dint of hard labor. You can win one's heart by means of honesty. মানে এখানে বলা হচ্ছে দুই বা ততোধিক শব্দ যদি একটি প্রিপোজিশনের মতো কাজ করে। আগে আমরা ডাবল প্রিপোজিশনে কি পড়েছিলাম? যখন দুইটা প্রিপোজিশন মিলে একটা প্রিপোজিশনের মধ্যে কাজ করে তখন তাকে ডাবল প্রিপোজিশন বলে। আর ফ্রেজাল প্রিপোজিশনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ওইটাতে দুইটা প্রিপোজিশন থাকবে, এখানে হচ্ছে দুইয়ের অধিক থাকতে পারে, এবং এক্ষেত্রে দুইটাই যে প্রিপোজিশন হইতে হবে এমন না,
প্রিপোজিশন ছাড়াও অন্য কোনো ওয়ার্ড এখানে থাকতে পারে, যেমন বাই ডিন্ট অফ, এই ডিন্ট তো এখানে প্রিপোজিশন না। বাই মিনস অফ, এটা হচ্ছে প্রিপোজিশন না। আমাদের এখানে প্রিপোজিশন হচ্ছে বাই, এখানে হচ্ছে অফ, এই দুইটা হচ্ছে প্রিপোজিশন এইটুকুর মধ্যে। তাই এই তিনটা মিলে যখন প্রিপোজিশন তৈরি হয়েছে তখন এটাকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন বলি। মোট কথা হচ্ছে প্রিপোজিশন গুলো যখন ফ্রেজ ফর্ম গঠন মানে ফ্রেজ ফর্ম হয়, ফ্রেজ ফর্ম গঠন করে, তখন সেটাকে আমরা ফ্রেজাল প্রিপোজিশন বলি। এখানে বাই ডিন্ট অফ বা মিনস অফ এগুলো হচ্ছে ফ্রেজাল প্রিপোজিশন। এবার আমরা আসি বেসিক রুলস, যেগুলো আমাদের পরীক্ষায় আসলে আসবে। আমরা এতক্ষণ প্রিপোজিশনগুলো চিনলাম, এখন আমাদের মূল কাজ হচ্ছে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো দেখা। তো এগুলো আমরা আজকে জাস্ট শুরু করবো অ্যাবাউটটা দিয়ে, নেক্সট ক্লাস থেকে আরো ডিটেলসে আমরা যাব। এখন থেকে আসলে মেইন ক্লাস শুরু হয়েছে। তবে আগের যে অংশটা সেটা ছিল বেসিক, এই বেসিকটা না জানলে মেইন ক্লাস করে আসলে তেমন একটা লাভ হবে না, কারণ হচ্ছে এই বেসিকগুলোই আসলে অনেক সময় চাকরির পরীক্ষায় যখন দিতে যাবে সেগুলো আসবে, কোনটা ডিসগুইসড প্রিপোজিশন, কোনটা ডাবল প্রিপোজিশন, এই প্রশ্নগুলো আসে, কোনটা ফ্রেজাল প্রিপোজিশন। আচ্ছা, আমরা আমাদের পড়ায় চলে আসি। অ্যাবাউট, অ্যাবাউট হচ্ছে কখন, যখন সম্বন্ধে, চারদিকে বা উপলক্ষ, প্রায়, এসব অর্থে অ্যাবাউট ব্যবহৃত হয়। অ্যাবাউটের মূল যেই অর্থ সেটা হচ্ছে প্রায়, তবে অ্যাবাউট প্রিপোজিশন আকারে যখন বসে এক্ষেত্রে সম্বন্ধে ও চারদিকে উপলক্ষে প্রায় এই চারটা ক্ষেত্রে মূলত অ্যাবাউট বসে। তো আমরা আজকে সম্বন্ধ দেখে শেষ করব। সম্বন্ধে বলতে বোঝানো হয়েছে হি নোস নাথিং অ্যাবাউট দিস ম্যাটার, সে এই ব্যাপারে কিছুই জানে না। এটা যদি আমরা বলতে চাই মানে এই ব্যাপারে বা এই ব্যাপারটি সম্বন্ধে, তাই না, ব্যাপারটি সম্বন্ধে কিছু জানে না, তাহলে কি বলবো, হি নোস নাথিং অ্যাবাউট প্রিপোজিশনটা আমরা ব্যবহার করবো তখন। ওকে, আমাদের প্রিপোজিশন ব্যবহার করার ক্ষেত্রে প্রথম যে শর্ত সেটা হচ্ছে বাক্যের অর্থ, বাক্যের অর্থের সাথে যে প্রিপোজিশন আমাদের ম্যাচ করবে সেটাই আমরা ব্যবহার করব। ওকে, এখন দেখো, আমি তোমার সমস্যা সম্বন্ধে তাকে বলবো, সমস্যা সম্বন্ধে, তাহলে সমস্যা সম্বন্ধে কি বলবো, আমি তাকে বলবো, তাহলে আই শ্যাল টেল হিম, আমি তাকে বলবো, কি বলবো, অ্যাবাউট ইউর প্রবলেম, তোমার সমস্যা সম্পর্কে। তোমার সমস্যা সম্পর্কে যত বলবো এখানে তাহলে কি বসবে, হিমের পরে অ্যাবাউট বসবে, বা ইউর প্রবলেমের আগে অ্যাবাউট বসবে। এ হচ্ছে আজকের পরবর্তী ক্লাসে আমরা চারদিকে, তারপর উপলক্ষে, প্রায়, এগুলো দেখব, এবং আরো যে প্রিপোজিশনগুলো আছে আমাদের ইংলিশ গ্রামারে সেগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।